হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গভাষা সাহিত্য। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ গল্পের একটি অন্যতম অসাধারণ ছোট গল্প হলুদ পোড়া নিয়ে। WBHSC এর দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে বাংলা বই এই গল্পটি পাঠ্য রয়েছে। তো এই গল্পের বিষয়বস্তু আজকে আমি আলোচনা করব। গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের এই হলুদ পোড়া গল্পটি একটি অতিপ্রাকৃত রসের একটি গল্প। গল্পের মধ্যে একটি ভৌতিক আবহ রয়েছে, একটা মিস্টেরিয়াস যে ব্যাপার, রহস্যময়তা তাই গল্পের মধ্যে আছে। তো গল্পটি শুরু হচ্ছে এইভাবে যে কার্তিকের মাঝামাঝি সময় একটি গ্রামকে দেখানো হয়েছে, যে গ্রামে মানুষ কোনোদিনও জখম পর্যন্ত হয়নি। সেই গ্রামে খুন হয়ে গেছে, তাও আবার দুটো খুন। একজন মাঝবয়সী জোয়ান পুরুষ আর অপরজন হলো 16-17 বছরের একজন যুবতী নারী। পুরুষটির নাম হলো বলাই চক্রবর্তী এবং নারীটির নাম হলো শুভ্রা। এই দুই ব্যক্তির খুন হয়ে গেছে। এদের খুন হওয়াতে সমগ্র গ্রামে একটা হইচই পড়ে যায়। মানুষজন ভাবতে থাকে যে তারা অপমৃত্যু মরেছে, তাদের মৃত্যুটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। আর যখন বলাই চক্রবর্তীর মৃতদেহটা উদ্ধার করা হয়, তো তখন দেখা যায় তার মাথাটা আটচির হয়ে গেছে, অর্থাৎ অনেকগুলি লাঠির আঘাতে সে মারা গেছে। তো তারা ভাবতে থাকে যে তাদের খুনটা হলো কি করে। তার মধ্যে শুভ্রা হচ্ছে অন্তঃসত্ত্বা একজন নারী, বছর দেড়েক শ্বশুর বাড়ি থেকে সে তার বাপের বাড়িতে এসেছে ছেলে বিয়ে হবার জন্য। এই অবস্থাতে তার খুন হয়ে যায়, সে মারা যায়। তো সবাই এই নিয়ে ভাবতে থাকে, হইচই পড়ে যায় সে এই নিয়ে। তো গল্পে এরপর দেখানো হয়েছে যে বলয় চক্রবর্তী মারা যাওয়ার পর তার সম্পত্তির ভাগ করে তার ভাইপো নবীন। তাই সে 40 টাকার চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসে সপরিবারে ক্রমাগত বসবাস করতে শুরু করে। তো ক্রমাগত বসবাস করার 21 দিন পর তাদের সঙ্গে একটা ঘটনা ঘটে। ঘটনাটি হলো, নবীনের স্ত্রী দামিনী একদিন সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে করে উঠান পেরিয়ে শোবার ঘরে যাচ্ছিল। ঠিক সেই সময় বাড়ির পূর্ব দিক থেকে একটা দমকা হাওয়া এসে দামিনীর গায়ে লাগে এবং সে লণ্ঠন ছুঁড়ে ফেলে দিয়ে হাত পা ছটফট করতে করতে উঠানে শুয়ে পড়ে এবং তার দাঁত লেগে যায়। এই অবস্থায় নবীন ডাক দেয় ধীরেনকে। এই ধীরেন হলো শুভ্রার দাদা, যে ডাক্তার, অর্থাৎ পাশ না করা ডাক্তার। সে স্কুলে, গ্রামের স্কুলে জিওগ্রাফি পড়ায়। তো ধীরেন এসে কলসি কলসি জল ঢালে দামিনীর ওপর এবং দামিনীর মূর্ছা ভাঙানো হয়। মূর্ছা ভাঙানোর পর দামিনী আপন মনে হাসতে এবং কাঁদতে থাকে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের কাছ থেকে সে আছড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। দামিনীর এই ভয়ঙ্কর রূপ দেখে ধীরেন নবীনকে একটা পরামর্শ দেয় যে তার থেকে বড় ডাক্তার, তার থেকে যে বড় বদ্যি শাহপুরের কৈলাস ডাক্তার, তাকে ডেকে আনতে। ওইখানে উপস্থিত ছিল একজন বয়স্ক ব্যক্তি, বুড়ো পঙ্কজ ঘোষাল। সে বলে যে ডাক্তার ডেকে কোনো লাভ নেই, একজন কবিরাজ ডাকতে, ওঝা ডাকতে। তাই নবীনকে সে পরামর্শ দেয় যে কুঞ্জ মাঝিকে ডেকে আনতে, যে হচ্ছে ওঝা, তাকে ডেকে আনতে বলে। কিন্তু ধীরেন তাকে, নবীনকে বাধা দেয়। ধীরেন বলে যে এত শিক্ষিত হয়ে সে এই কবিরাজে বিশ্বাস করে, কবিরাজ ডাকবে না ডাক্তার ডাকবে এই অবস্থায়। তো নবীনও বুঝতে পারে না যে কি করবে। নবীন দুজনকেই ডাক দেয়। নবীন এবং ধীরেন দুজনে একই সাথে লেখাপড়া করেছে, তাই নবীন ধীরেনকে সমীহ করে কৈলাস ডাক্তারকেও ডাক দেয়, কুঞ্জ মাঝিকেও ডাক দেয়। তো কৈলাস ডাক্তার আসাতে দেরি করায় তার আগে কুঞ্জ মাঝি এসে যায়। তো কুঞ্জ মাঝি এসে দামিনীকে দেখেই বলে যে তার উপর নাকি ভরা সন্ধ্যা বেলায় এক অশরীরী ভর করেছে। তাই কুঞ্জ মাঝি দামিনীকে চুল ধরে টেনে খুঁটির সাথে বেঁধে দেয় এবং তার সামনে মালসার মধ্যে আগুন জ্বালিয়ে হলুদ পোড়া দেয় এবং দামিনীর সামনে নিয়ে যায়। এবং দামিনীকে সে জিজ্ঞাসা করে যে সে কে। তারপর দামিনী বলে যে সে নাকি শুভ্রা, যাকে বলাই চক্রবর্তী খুন করেছে। তো এটা শোনার পর আশেপাশের লোকজন অবাক হয়ে যায়, সবাই বিস্মিত হয়ে যায় যে বলাই চক্রবর্তী কি করে শুভ্রাকে খুন করতে পারে। কারণ বলাই চক্রবর্তী মারা যাওয়ার 3 দিন পর শুভ্রা মারা গেছে, অর্থাৎ শুভ্রা মারা যাওয়ার 3 দিন আগে বলাই চক্রবর্তী মারা গেছে। তো বলাই চক্রবর্তী কি করে
শুভ্রার খুন করতে পারে। তো এইসব নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলতে থাকে গ্রামের মানুষদের মনে। তারা ভাবতে থাকে যে একজন ব্যক্তি মারা যাওয়ার ৩ দিন পর কি করে অপর ব্যক্তিকে খুন করতে পারে। তারা এটাও ভাবতে থাকে যে হয়তো বলাই চক্রবর্তী মারা গেছে, তার আত্মা এসে হয়তো শুভ্রাকে খুন করেছে, বা বলাই চক্রবর্তীর আত্মা অন্য কারোর ওপর ভর করে শুভ্রার খুন করেছে। তো এইসব জল্পনা কল্পনা, এইসব গুজব তারা ছড়াতে থাকে। তো এই সময় চলে আসে কৈলাস ডাক্তার। তো কৈলাস ডাক্তার আসার পর কুঞ্জকে বিভিন্ন রকম ভাবে গালাগালি করতে থাকে এবং দামিনীকে ঘুমের ইনজেকশন দিয়ে বিছানায় শুইয়ে দেয়। তো রাত ঘুরতে না ঘুরতে এইসব কথা, এইসব ঘটনাগুলি ধীরেনের কানে এসে পৌঁছায়। তখন ধীরেন তার মনে মনে তার বোনের কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে যে শুভ্রা যখন 7 মাসে গর্ভ নিয়ে ঘাটে নামছিল, তার পা যেন ঘাট থেকে পিছলে না যায়, তার জন্য ধীরেন ঘাটে টুকরো টুকরো ধাপ বসিয়েছিল শুভ্রার জন্য। এইসব কথাই সে ভাবতে তার মন পুরো বিষাদপূর্ণ হয়ে ওঠে, তার মন পুরো দুঃখময় হয়ে ওঠে। এরপর সে যখন স্কুলে পড়াতে যায়, প্রথম ঘন্টাতে তার ক্লাস ছিল। সেখানকার অর্ধেক ছেলেরাই ধীরেনকে দেখে আড়ষ্ট হয়ে বসে থাকে এবং অর্ধেক ছেলেরা ধীরেনকে নিয়ে নানা কথা গুজগাছ ফিসফিস করতে থাকে। ধীরেনকে একটা জীবন্ত ব্যঙ্গের চোখে দেখতে থাকে তারা। ধীরেনকে তারা অবাকের চোখে দেখতে থাকে, কারণ ধীরেন যেহেতু শুভ্রার দাদা, তার জন্য তারা ধীরেনকে একটা অবাকের চোখে দেখতে থাকে। এই সব কারণেই স্কুলের হেডমাস্টার ধীরেনকে 1 মাসের ছুটি দেয়। 1 মাসের ছুটি পেয়ে ধীরেন সারা দুপুর শুয়ে বসে ছটপটিয়ে কাটাতে থাকে এবং শেষ বেলায় ঘর থেকে বেরিয়ে এসে উঠানের দিকে যায়। এবং সেই সময় মাজা বাসন হাতে নিয়ে ধীরেনের স্ত্রী শান্তি ঘাট থেকে উঠে আসতে থাকে। ডোবার পাশে বাঁশঝাড়ের ছায়ায় মানুষের মতো কি যেন নড়াচড়া দেখে ধীরেন আর্তনাদ করে ওঠে যে কে কে ওখানে। তো শান্তিও ভয় পেয়ে যায়। শান্তিও তার হাত থেকে বাসন ফেলে দিয়ে, অর্থাৎ শান্তির হাত থেকে বাসন পড়ে যায় এবং শান্তিও ভয়ার্ত কণ্ঠে ধীরেনকে জিজ্ঞাসা করে কোথায় কে, কোথায় কে। তো একটা চেনা একটা গলার আওয়াজ পাওয়া যায়। একজন বলে যে আমি মাস্টার বাবু, আমি এখানে বাঁশ কাটতে এসেছি। তো ধীরেন তখন তাকে জিজ্ঞাসা করে তাকে বাঁশ কাটতে বললো কে। তখন শান্তি বলে যে শান্তি নাকি তাকে বাঁশ কাটতে বলেছে। শান্তি গ্রামের একজন মহিলার কাছে শুনেছে, যার নাম খিন্তি পিসি, যাকে সে খিন্তি পিসি করে ডাকে, তার কাছে শুনেছে যে নতুন বাঁশ কেটে তার আগা মাথা পুড়িয়ে যদি বাড়ির ভিটার সামনে রাখে, তাহলে কোনো অশরীরী বাড়িতে প্রবেশ করতে পারবে না। তার জন্য শান্তি এই বাঁশ কাটতে বলে। তো এবং শান্তি ধীরেনকে বলে সে যেন বাঁশটা বাড়ির ভিটার সামনে রেখে যায়। কিন্তু ধীরেন তা রাখতে অস্বীকার করে এবং শান্তি নিজেই সেই বাঁশ রেখে দেয় সন্ধ্যার আগে। তো সন্ধ্যার আগে বাঁশ রাখার পর শান্তি, সন্ধ্যা ঠিক লাগে নাই সেই সময় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে শাঁখে ফু দিয়ে নিজের খাওয়া দাওয়া শেষ করে ধীরেনের খাবার ঢেকে বেড়ে ঘরে চলে যায়। রান্নাঘর তালা মেরে সে ঘরে চলে যায় এবং ধীরেন তখন ভাবতে থাকে যে শুভ্রার আত্মা দামিনীর গায়ে যখন ভর করেছিল তখন ঠিক সন্ধ্যা হয়েছিল, অর্থাৎ আত্মাদের সঙ্গে কথা বলার সময় হলো এই সন্ধ্যা, আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করার সময় হলো সন্ধ্যা। তাই ধীরেন এই সন্ধ্যা লাগা লাগা ভাব, ঠিক তখনই চোরের মতো করে পা টিপে টিপে শান্তির অজান্তেই বাঁশ ডিঙিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে এসে ঘাটের দিকে যায়। এরপর অদ্ভুত একটা বিকট আওয়াজ শুনতে পেয়ে শান্তি ঘর থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে দেখে যে ধীরেনের গোটা শরীর কাদা এবং রক্তে রক্তাক্ত। তার ঠোঁট থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে এবং শান্তির এতটুকুও বুঝতে বাকি রইল না যে ধীরেনকে একজন অশরীরী ভর করেছে। এবং সে কুঞ্জ মাঝিকে ডাক দেয় এবং শান্তি দেখে যে ধীরেন একটা গম্ভীর আওয়াজ করে নিজের নাম ধরে নিজেকেই ডাকছে। এরপর যখন কুঞ্জ মাঝি আসে, কুঞ্জ মাঝি দামিনীর বেলায় যেমনটা করেছিল ধীরেনের বেলাও ঠিক তেমনটাই করলো। একটা মালসার মধ্যে আগুন জ্বালিয়ে
তাতে হলুদ পোড়া দিয়ে ধীরেনের সামনে নিয়ে যায় এবং ধীরেন কিছুটা নিঝুম হয়ে যায় এবং ধীরেনকে জিজ্ঞাসা করে যে সে কে। তখন ধীরেন বলে যে সে বলাই চক্রবর্তী, সেই শুভ্রাকে খুন করেছে। এখানেই এই উক্তির মধ্যে দিয়ে গল্পটি শেষ। এই গল্পে কিছু কিছু চরিত্র দেখানো হয়েছে যারা আধুনিকতার বিশ্বাসে নিমজ্জিত, অর্থাৎ বৈজ্ঞানিক মনোভাবাপন্ন, তাদের মধ্যে মানসিক বোধটা আছে। এবং অপরদিকে দেখানো হয়েছে যারা কুসংস্কার অন্ধকারে নিমজ্জিত, যেমন এখানে ধীরেন, কৈলাস ডাক্তার, এরা বৈজ্ঞানিক মনোভাবাপন্ন ব্যক্তি, এদের মধ্যে আধুনিকতার ছোঁয়া আছে, এদের মধ্যে বিজ্ঞান যে মানসিকতার বোধটা তা আছে। এবং অপরদিকে যে বুড়ো পঙ্কজ ঘোষাল, গ্রামের কয়েক লোকজন, এরা অন্ধকারে, অর্থাৎ কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত। এবং নবীন যে চরিত্রটি, সে এখানে দুই দিককে সমীহ করেছে, একদিককে ধীরেনকেও সমীহ করেছে, অপরদিকে বুড়ো পঙ্কজ ঘোষালকেও সমীহ করেছে। অর্থাৎ তার চরিত্রের মধ্যে দেখা দিয়েছে বৈজ্ঞানিক মনোভাবাপন্ন মানসিক বোধের সাথে সাথে অন্ধবিশ্বাসের ছোঁয়া, সে অন্ধবিশ্বাসের ছোঁয়া তার মধ্যে দেখা দিয়েছে। তাই সে তার স্ত্রী দামিনীর বেলায় কুঞ্জ এবং কৈলাস ডাক্তার দুজনকেই ডেকে আনে। অর্থাৎ লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এখানে বিজ্ঞান এবং কুসংস্কারের একটা দ্বন্দ্ব দেখিয়েছেন, যে দ্বন্দ্বে কুসংস্কারের কাছে হেরে গিয়েছে বিজ্ঞান। কারণ এই গল্পে ধীরেন প্রথমে এই ভূত প্রেত, এই আত্মা, এইসবে বিশ্বাস করতো না, কিন্তু গল্পের শেষ মুহূর্তে তাকে এইসবে বিশ্বাস করতে হয়েছে। কখন? যখন সে বাঁশ ডিঙিয়ে সন্ধ্যার সময় শুভ্রার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে যায়। অর্থাৎ আমার মতে এই গল্পটিতে মানিক বন্দ্যোপাধ্যায় দেখাতে চেয়েছেন যে ভৌতিক গল্পের আবরণে কুসংস্কার ও বিজ্ঞানের দ্বন্দ্ব, যে দ্বন্দ্বে কুসংস্কারের চাপে পড়ে বিজ্ঞান সীমিত হয়ে পড়ে, বিজ্ঞান কুসংস্কারের কাছে হেরে যায়। এটাই মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের মধ্যে দেখাতে চেয়েছেন। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার এই আলোচনার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।